তিহুর বিয়ে হয়েছে এক বনেদি পরিবারে। ছেলে সরকারি চাকরিজীবী। মাঝবয়সী লোকটা তার বাবার থেকে হাতে গোনা কয়েক বছরের ছোট। বর ঘর কোনোটা নিয়েই তিহুর আপত্তি নেই। আপত্তির জায়গা হলো তার শাশুড়ি মা। তিহু যেদিন থেকে এ বাড়িতে পা রেখেছে সেদিন থেকে বাড়ির সকল কাজের ভার চেপে বসেছে তিহুর কাঁধে। যেন তিনি ছেলে বিয়ে দিয়ে বাড়িতে বউ নয়, কাজের লোক নিয়ে এসেছেন। এ বাড়িতে তিহু ছাড়া আরও 3 জন বউ রয়েছে। বয়সের দিক থেকে সবাই বড় হলেও সম্মানের দিক থেকে ছোট, কারণ তার বরমশাই এ বাড়ির বড় ছেলে। তিহু খুব করে সন্দেহ করছে তার বৃদ্ধ বরের হয়তো পূর্বে কোনো বউ ছিল, হয়তো রোগে আক্রান্ত হয়ে পটল তুলেছে, আর নয়তো বুড়ো বরকে সহ্য করতে না পেরে যুবক কারো হাত ধরে পালিয়েছে। তিহুর মতে দ্বিতীয় কারণটাই বেশি যুক্তিযুক্ত। তিহুর নিজেরও উচিত পালিয়ে যাওয়া। তার বাবার মতো বুদ্ধিমান মানুষ তাকে এই পরিবারে বিয়ে দেওয়ার মতো বোকামি কেন করলো তিহু বুঝতে পারে না। এই তো আজ সকালে সে বাড়িতে টেলিফোন করেছিল, কল ধরেছিল তার মা। তিহু মায়ের সাথে কথা বলল না, বলবেই বা কেন? কত করে বলেছিল সে তাকে বিয়ে না দিতে। একটু তার কথা শুনলে কি হতো। বাবার উপর রাগ করতে পারে না তিহু। তার মতে তার বাবা অন্য সবার থেকে সেরা, হোক সেটা বুদ্ধিতে কিংবা বোকামিতে। তার বাবার বুদ্ধির সেরা উদাহরণ হচ্ছে তিহুকে জন্ম দেওয়া, আর বোকামির সেরা উদাহরণ তিহুকে এক বুড়ো লোকের সাথে বিয়ে দিয়ে দেওয়া। তিহু তার বাবার সাথে কথা বলল কম, অভিযোগ করলো বেশি। সে যখন বলল তাকে কেন এমন খারুস পরিবারে বিয়ে দেওয়া হলো, তার উত্তরে তার বাবা জানিয়েছে, ওটাকে খারুস বলে না আম্মা, ওটা শুদ্ধ ভাষা হলো বনেদি। তোমাকে খারুস নয়, বনেদি পরিবারে বিয়ে দেওয়া হয়েছে। বাবার কথার বিপরীতে কথা বলতে পারে না তিহু। কি বা বলবে? বলেই বা কি হবে? তার বাবা পই পই করে বলে দিয়েছেন, আমাদের বংশের সব মেয়েদেরই বনেদি পরিবার খুঁজে বিয়ে দেয়া হয়। সকলে মানিয়ে নেয় তাদেরকে নতুন পরিবারে। তোমাকেও মানিয়ে নিতে হবে আম্মা। এ বিষয়ে আর কোনো অবজেকশন শুনতে চাই না আমি। শ্বশুর বাড়ি থেকে রাগ করে বেরিয়ে আসার মতো মহৎ কাজ করলে এ বাড়িতে তোমার জায়গা হবে না আম্মা। আমার এ বাড়িতে মহৎ ব্যক্তিদের জন্য কোনো জায়গা নেই, তাই বুঝে শুনে কাজ করবেন আম্মা। শেষ কথাটায় তাকে আপনি বলে সম্বোধন করা হয়েছে, মানে তাকে প্রথম এবং শেষ ওয়ার্নিং দেয়া হয়েছে। তার বাবা একমাত্র হুমকির ক্ষেত্রে আপনি করে সম্বোধন করেন তাকে। তিহু মন খারাপ করে জানালার পাশে বসে থাকে। তার রুমের সাথে কোনো বারান্দা নাই। কেবল তার রুমে না, গোটা বাড়িতেই কোনো বারান্দা নেই। বাড়ির বাহিরের দেয়ালের রং খসে পড়েছে। 20 বছরের রং করা হয়েছে বলে মনে হয় না। বাড়ির স্ট্রাকচার বেশ পুরনো আমলের। তার শাশুড়ির মুখে শুনেছিল, তার শাশুড়ি যখন বউ হয়ে এ বাড়িতে এসেছিল তখন এ পাড়ায় কেবল এই একটা বাড়ি দালান ছিল, যেন মহল্লার ওপর 3 তলা বিশিষ্ট রাজপ্রাসাদ। তার শ্বশুর অর্থাৎ তিহুর দাদা শ্বশুর তার জমানো সকল টাকা খরচ করে নাকি দালানটা করেছিলেন। এসবই তার শাশুড়ির মুখ থেকে শোনা কথা। তিহুর শাশুড়ি একটু জল্লাদ ধরনের হলেও মাঝে মধ্যে চমৎকার কিছু কাজ করে। এই যেমন বিকেল হলেই তিনি তিহুকে নিয়ে ছাদে যাবেন। ছাদে যাওয়ার পূর্বে তিহুর কাজ হচ্ছে এক ফ্লাক্স চা তৈরি করা। 4 ফ্লাক্স আর 2টো কাপ নিয়ে তারা ছাদে যায়। পুরো বিকেল চা খেতে খেতে গল্প করবেন তিনি। তার বিয়ের গল্প, কিভাবে তাকে বিয়ের জন্য পছন্দ করা হলো তার গল্প। দিনের ওই একটা অংশ তিহুর খুব আনন্দে কাটে। এবাড়ির আর কারোর সাথেই তিহুর সেভাবে কথা হয়নি। তারা 2 জন ননদ আছে। তারা সকাল থেকে কলেজে যায়, দুপুর হলে ফেরে। এরপর আর তাদের রুম থেকে বের হতে দেখা যায় না। দুপুরের খাবার, রাতের খাবার তারা রুমে বসেই খায়। কাজের মেয়েটা সময় মতো খাবার রুমে পৌঁছে দেয়। বাড়ির বাকি 3 বউদের কেবল খাবার সময় টেবিলে দেখা যায়,
চুপচাপ খেয়ে যে যার রুমে চলে যায়, যেন কারোর সাথে কারো কথা বলা নিষিদ্ধ এ পরিবারে। তাদের কখনো রান্নাঘরে দেখেনি তিহু। কৌতূহল হয়ে কাজের মেয়েটাকে জিজ্ঞেস করতে সে জানালো, এই বাড়ির নতুন বউদের 1 সপ্তাহ ধরে সংসারের সকল কাজকাম সামলানো লাগে। এইটা এই বাড়ির পুরাতন নিয়ম। আপনার শাশুড়িও বউকালে এই নিয়ম পালন করেছে। আপনার 1 সপ্তাহ পূরণ হইলে কাজ ভাগ করে দেওয়ান হইবে, তখন আরাম পাইবেন। আর তো কেবল 2-1টা দিন বাকি। এমন নিয়মের কথা তিহু আগে কখনো শোনেনি। তাদের পরিবারে এমন নিয়ম নেই, বরং নতুন বউদের 1 সপ্তাহ ধরে কোনো কাজ ওভাবে করতে দেয়া হয় না। সকলে কেমন নতুন বউকে আগলে রাখে সারাদিন। আর এরা, তিহু এ বাড়িতে এসেছে আজ 5 দিন, অথচ এখন পর্যন্ত তার কোনো ননদ তার সাথে সেদে কথা বলেনি। আর রইল তার বরের কথা। তিহু তো তাকে 1 পলকের জন্য দেখতে পায়নি। লোকটার নাম প্রাণী। প্রাণী এমন কিছু একটা শুনেছিল, ঠিক মনে হচ্ছে। লোকটা গোয়েন্দা বিভাগের উচ্চতর পদের কর্মকর্তা। ভীষণ ব্যস্ততার জীবন, এতটাই ব্যস্ত যে তিনি কবুল পড়েছেন মোবাইলের মাধ্যমে। ব্যাস ওই পর্যন্ত। এরপর থেকে এখন পর্যন্ত তাকে কেউ কলে পায়নি। তিহু কোনো মানুষকে বিয়ে করেছে নাকি কলা গাছকে, তা সে জানে না। কিন্তু বর ছাড়া সে দিব্যি সংসার করছে। প্রতিদিন সকাল হলে নাস্তা বানাচ্ছে, দুপুরে 2 পদ 3 পদ রান্না করছে, রাত হলে আবার রান্না করছে। মাঝে বিকেল সময়টায় কেবল সে একটু শান্তিতে কাটাচ্ছে। তিহুর মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে। 2 দিন যাবত তার বিয়ে করা বুড়ো কলা গাছটা কি কোনো মিশনে গিয়ে পটল তুলেছে? নয়তো বিয়ে করেও একটা লোক এভাবে নিশ্চুপ থাকে কিভাবে? পৃথিবীর কোনো পুরুষ নারীকে অস্বীকার করতে পারে না, সে যতই রসকসহীন হোক না কেন। তাহলে তার বরের ক্ষেত্রে এটা কিভাবে টুপ করে পাল্টে যেতে পারে? নিশ্চয়ই এখানে কিছু ঘটেছে। অবশ্য এমন কিছু হলে তিহু দুঃখ পাবে না। তার দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, বরং নিশ্চিন্তে সে তার বাবার সামনে দাঁড়াতে পারবে। কোনো জবাবদিহিতা ছাড়াই সেও বাড়ির গেট পেরিয়ে যেতে পারবে। তিহুর রুমটা খুব একটা বড় না হলে ছোট না। রুমটা বেশ সুন্দর করে সাজানো, তার থাকার জন্য পারফেক্ট। এই রুমের মালিক তার থাকার জন্য সকল ব্যবস্থা করে রেখেই গেছেন। ক্যাবিনেটের এক সাইডে তার কাপড় রাখার জন্য জায়গা করে রাখা, টেবিলের এক সাইড তা 4 প্রয়োজনীয় বই রাখার ব্যবস্থা করা। ড্রেসিং টেবিল পুরোটাই হয়তো তার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। রুমের মালিক না থাকায় বিছানাটাও আপাতত তার একার। আর রয়েছে একটা বিন ব্যাগ, আপাতত সেটাও তিহুর আয়ত্তে। তিহু বর্তমানে রুমের দরজায় খিলেটে তদন্তে নেমেছে। আজ যে সকালে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, নাস্তা রেডি করে টেবিলে সাজিয়ে রেখে এসেছে। আপাতত 2-1 ঘন্টা সে ফ্রি। এই সময়টুকুর মাঝেই তাকে তল্লাশি চালাতে হবে। রুমের সব ড্রয়ার থেকে শুরু করে কাপড় চোপড় ফাইলপত্র সব কিছুতেই তার তল্লাশি চালানো হয়ে গেছে। এত তল্লাশির পরেও সে কোথাও তার বর নামক কলা গাছটার কোনো ছবি খুঁজে পায়নি। তবে তার তল্লাশি একেবারে বিফলে যায়নি। সে অবশেষে তার বরের নামখানা জানতে পেরেছে, নিষ্প্রদীপ হাসান প্রণো। তিহু যে তার বরের সম্পর্কে জানতে খুব ইচ্ছুক এমনটা মোটেই নয়। ওই ব্যক্তির প্রতি তার কোনো টান মহব্বত নেই। লোকটার আত্মার শান্তি কামনা করার জন্য হলেও তার নামখানা জানা জরুরি ছিল, কেবল তাই সে এত কষ্ট করেছে। এখানে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। তিহুর হাতে থাকা ফাইলে প্রণোর একাডেমিক্যাল সকল সার্টিফিকেট যত্ন করে রাখা। তিহু বর্তমানে সেগুলোই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। লোকটার জন্ম 1991। হিসেব করলে এখন তার বয়স দাঁড়ায় 33 বছর। তিহুর মনটাই খারাপ হয়ে যায়। সে তার সকল বন্ধু বান্ধবদের জানিয়েছে তার বরের বয়স কম হলেও 45 হবে, চুলদারি সাদা হওয়ার পথে, খুব বেশি দিন বাঁচবে না, বেশি হলে 5 বছর। তারপর সে সংসার ধর্ম বাদ দিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবে। এসব সংসার ধর্ম তাকে দিয়ে হবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে
15 বছরও তার সন্ন্যাসী হওয়ার স্বপ্ন পূরণ হবে না। আজ সকাল থেকে তিহুর রুটিনে বিশাল পরিবর্তন নেমেছে। নিয়মের 7 দিন কেটে যাওয়ায় আজ সকাল থেকে সবাই টুকটাক কাজ করছে। তিহুর এতে বেশ লাভ হয়েছে। সে আজ সকালে 2 ঘন্টা বেশি ঘুমিয়েছে। সকালের নাস্তা বানিয়েছে তার মেজো যা আর ছোট যা। অন্যজন বাবার বাড়ি গিয়েছে গতকাল। তিহুর ধারণা সে কাজে ফাঁকি দিতে বাপের বাড়িতে টপকে গেছে। এসব তিহু খুব করে বুঝতে পারছে। তিহু দুর্দান্ত এক কাজ করেছে। পারমিশন ছাড়াই তার এক ননদের রুমে ঢুকে পড়েছে। এটা অবশ্য সে ইচ্ছা করেই করেছে। সারাদিন একা একা বসে থাকতে কার ভালো লাগে বলেন? এবারে নিচতলা ভাড়া দেয়া 2টো পরিবার থাকে সেখানে। তিহুর অবশ্য এখনও কোনো ভাড়াটিয়ার সাথে দেখা হয়নি। 2য় বা 3য় তলা দুটোই তাদের। 2য় তলার ডাইনিং, ড্রয়িং, রান্নাঘর আর 2টো বেডরুম। একটা তার, অন্যটা তার শাশুড়ির। বাড়ির বাকি সবার থাকার ব্যবস্থা 3য় তলায়। তিহু কখনো 3য় তলায় যায়নি বলতে তার সুযোগ হয়নি। তিহুর ননদ 2জন যমজ, তাদের নাম প্রিমা, প্রান্তি। সে আপাতত কার রুমে আছে সে নিজেও জানে না। তবে তিহু কিছুটা আতঙ্কিত, যদি ধমকে ওঠে। কিন্তু তেমন কিছুই ঘটল না। তিহুকে দেখতে মেয়েটা মিষ্টি করে হাসল। মেয়েটার হাতে পেইন্টের ব্রাশ, সামনেই ক্যানভাস টানানো। তাতে চিত্র এখনো ফুটে ওঠেনি। আরও কিছু রঙের আঁচড় কাটলে হয়তো বোঝা যাবে। তাছাড়া তিহু এসব আর্টের ব্যাপারে অনেক বেশি অদক্ষ। তার এখন মনে আসছে ছোটবেলায় মানুষ আঁকতে গিয়ে উগান্ডার ছাগল এঁকে ফেলেছিল। ক্লাসে সবার কি হাসি! অপমান সহ্য করতে না পেরে তিহু ভ্যা ভ্যা করে কেঁদে ফেলেছিল। সেই কথা মনে পড়লে তিহু এখনও লজ্জা পায়। আরে ভাবি, এসো এসো বসো। দেখো না, ব্যস্ততার জন্য তোমার সাথে ঠিকঠাক কথাই হলো না। তিহু ভেবে পেল না ঠিকঠাক কথা বলতে মেয়েটা ঠিক কি বুঝিয়েছে। তাদের তো কখনো কথাই হয়নি, সেখানে ঠিক আর বেঠিক। তোমাদের 2জনকে সবসময় ব্যস্ত দেখি, তাই ভাবলাম একটু দেখা করে যাই। যেহেতু একই বাড়িতে আছি, তোমার এই কাজটা আরও আগে করা উচিত ছিল। যাই হোক, এসেছো, বেশ করেছো। বলো কেমন কাটছে সময় এখানে? তিহু মুচকি হাসে, বলে, সত্যি বলবো নাকি ফর্মাল জবাব দিব? ওসব ফর্মালিটির বাইরের মানুষের জন্য। আমি তো তোমার আপন মানুষ, এখানে নো ফর্মালিটি। তিহু অবাক হয়ে কিছুটা। এত প্রাণস্থল মানুষ নিজেকে কিভাবে সারাদিন বদ্ধ রুমে বন্দি করে রাখে? এ বাড়িতে কিছু তো একটা চলছে যা সে জানে না বা বুঝতে পারছে না। তিহু প্রশ্নের উত্তর না দিয়ে বলে, তার আগে তুমি বলো, তুমি প্রিমা নাকি প্রান্তি? মেয়েটা খিলখিল করে হেসে ফেলে। তুমি আমাকে না জেনে এতক্ষণ গল্প করেছিলে। আমি প্রান্তি। শোনো, তোমাকে আমাদের চেনার সহজ একটা উপায় বলছি। প্রিমার ঠোঁটের কোণে একটা তিল আছে, গাঢ় বাদামি রঙের। আমার নেই, বাকি সব সেম সেম। ইভেন ভাইয়েরাও আমাদের এভাবে চিনতে পারে। ছোট ভাইয়া এখনো ভুল করে, ওর মাথায় ঘিলু কম। ও নিজের বউকেও তিশার জায়গায় মাঝে মধ্যে দিশা বলে ডেকে ফেলে। তিহুর খেয়াল হয় সে এখনো পর্যন্ত তার কোনো দেবদেরকেও দেখেনি বাড়িতে। ব্যাপারটা অদ্ভুত। এ বাড়িতে এসেছে 8 দিন হয়ে গেল, এখন পর্যন্ত এ বাড়িতে কোনো পুরুষ লোককে দেখা যায়নি। তোমার ভাইয়ারা কোথায়? আমি এখনো কাউকে দেখিনি। বাসায় আসেন না কেন? প্রান্তি ক্যানভাস থেকে চোখ সরিয়ে তিহুর দিকে তাকায়, বিস্ময় ভরা চোখে চেয়ে বলে, এমা, তুমি ভাইয়াদের সম্পর্কে জানো না? তিহু একটু থতমত খেয়ে যায়, যেন সে এবাড়ির ছেলেদের সম্পর্কে না জেনে বিশাল কোনো ভুল করে ফেলেছে। ভুল তো সে একটাই করেছে, আর তা হলো এ বাড়ির বড় কলা গাছটাকে বিয়ে করা। এছাড়া দ্বিতীয় কোনো ভুল তিহু তার গোটা জীবনে করেনি। তিহুর চুপসে যাওয়া মুখ দেখে হেসে ফেলে প্রান্তি। এত নার্ভাস হচ্ছ কেন? তোমার না জানাটা খুবই স্বাভাবিক ব্যাপার। তোমার বড় হচ্ছে আমাদের সবার বড় মেজো ভাইয়া প্রান্তিক। সে একজন ডাক্তার, প্রতিদিনই বাসায় ফেরে, তবে রাত করে, আবার আলো ফোটার আগে বেরিয়ে যায়। এজন্য তোমার সাথে দেখা হয়নি। ভাইয়ার এক ফ্রেন্ডের ক্লিনিকে গেস্ট ডক্টর হিসেবে আসছে, আর 1 মাস পর এতটা ব্যস্ত থাকবে না। সেজো ভাইয়া আর্মিতে,
ছুটি ছাড়া তাকে দেখতে পাওয়া যায় না। আর ছোট ভাই একটা সফটওয়্যার কোম্পানিতে জব করে। ভাইয়া বাসায় আসে রাত 8টায়, তুমি তখন তোমার রুমে থাকো। এই তো, এভাবেই কারোর সাথে দেখা হয় না তোমার। তিহু মনোযোগ দিয়ে সবটা শুনল। এই পরিবারের মতো ব্যস্ত পরিবার পৃথিবীতে দুটো নেই হয়তো। এই পরিবারে বর্তমানে সেই একজন যার কোনো ব্যস্ততা নেই। প্রান্তি মনোযোগ দিয়ে ক্যানভাসে তাকিয়ে রয়েছে, যেন সে গভীর কিছু ভাবছে। তিহু একবার ক্যানভাসে, অন্যবার প্রান্তির পানে চাচ্ছে। শিল্পীর চোখ যা দেখতে পায় তা নাকি সাধারণ মানুষের চোখ দেখতে পায় না। তরু সে কথাটারই চাক্ষুষ প্রমাণ দেখতে পাচ্ছে। এর মাঝে প্রান্তি বেশ গম্ভীরভাবে বলে উঠল, ভাবি তুমি না সেকেন্ড ইয়ারে? তিহু খানিক ভেবে উত্তর দিল, তেমনটাই তো মনে পড়েছে। ক্লাসে যাচ্ছ না যে? তিহু হেসে জবাব দেয়, বিয়ে হয়েছে, ঘর বর সামলে পড়াশোনা করার সময় কোথায় বলো? উত্তরে প্রান্তি ভীষণ সিরিয়াস হয়ে জবাব দিল, ভাইয়ার সাথে তোমার দেখা হয়নি এখনো, এই জন্যে এমনটা ভাবতে পারছো। সমস্যা নেই, 2-1 দিনের মাঝেই তুমি বাস্তবতা শিখে যাবে। এই 2 দিন না হয় ছেলে খেলা ভাবেই কাটাও। তিহু কপাল কুঁচকায়, কেন? কারণ 2-1 দিনের মাঝেই তোমার বর ফিরছেন। তিহুর বুকের ভেতরটা কেমন করে ওঠে। তার বর ফিরছে? তিহু না চাইতো বেশ উত্তেজনা অনুভব করছে। মুখে সে যতই বলুক বর নামক মানুষটার ব্যাপারে সে কেয়ার করে না, কিন্তু মন যেন অন্য কিছু ভাবে। তার মন তাকে না জানিয়েই যেন প্রণো নামের মানুষটার জন্য বুকের ছোট একটা অংশ গুছিয়ে রেখেছে। তিহু বোঝে না যে মানুষটাকে সে কখনো দেখেনি, যার গলার স্বরব্দি শোনেনি, যার সম্পর্কে কিচ্ছুটি জানে না সে, তার জন্য এমন অনুভূতি কিভাবে তৈরি হতে পারে? উত্তর হয়তো একটাই, মানুষটা তার স্বামী, পৃথিবীর সব থেকে মধুর সম্পর্ক। তার সব থেকে কাছের মানুষ ওই অজানা মানুষটা। ভাইয়াকে নিয়ে ভাবতে বসে গেলে নাকি? প্রান্তির কণ্ঠে দুষ্টুমি। তিহু একটু লজ্জা পায়, মুখে বলে, তুমি কিন্তু বেশ দুষ্টু। অন্য ভাবিরাও সেটাই বলে। অন্য ভাবিদের কথা উঠতে তিহু সোজা হয়ে বসে, একটু আমতা আমতা করে বলে, তোমার একটা কথা জিজ্ঞেস করার ছিল, কিছু মনে করো না কেমন? একটা কেন, 10টা জিজ্ঞেস করো, আমার আপত্তি নেই। তিহু কিছুটা স্বস্তি পায় যেন। ভাবিরা কেউ আমার সাথে কথা বলেন না কেন? ইস, দেখেছ, তোমায় এখনও আমাদের গ্রুপে অ্যাড দেওয়া হয়নি, আজই দিয়ে দিবনি। তুমি মন খারাপ করো না গো। আসলে এ বাড়িতে আসার ঠিক 2 দিন পূর্বে এ বাড়িতে বিশাল ঝামেলা হয়েছে। মায়ের উপর রাগ করেই তোমার বর ফিরে গেছেন। বাড়ির সকলে মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। প্রয়োজন ছাড়া কেউ কারো রুম ছেড়ে বের হয় না। ভাবিরা যখন বের হয় তখন মা আশেপাশে থাকে বলে হয়তোবা তারা কথা বলেন না, কিন্তু গ্রুপে তারা তোমার খুব প্রশংসা করেন। সেজ ভাবি তো সারাক্ষণ বলেন তুমি কত মিষ্টি দেখতে। তিহু জোরপূর্বক হাসার চেষ্টা করে। এই পরিবারের কিছুই সে বুঝতে পারে না। অঙ্কের থেকে জটিল এ পরিবারের মানুষগুলোর সম্পর্ক। এ পরিবার সম্পর্কে যত জানছে তিহু যেন তত বেশি গোলক ধাঁধার ঘরে আটকে যাচ্ছে। আর তিহুর বর, সে তো নিজে এক গোলক ধাঁধা। মানুষটা কি একবারের জন্য তার খোঁজ নিতে পারত না? তিহু কি অন্যায় করেছে? তিহুর ওপর কিসের এত রাগ? তিহুকে কিসের শাস্তি দিচ্ছে সে? দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, তাই চমকিত মন, চকিত শ্রাবণ, তৃষিত আকুল আখি। ভেজা চুলে গামছা ছুতে ছুতে গুনগুন করছে তিহু। প্রান্তির সাথে কথা বলার পর থেকে তার মন বেশ ফুরফুরে হয়ে আছে। তিহু জানালার কাছ ঘেঁষে দাঁড়ায়। জানালার পাশে মস্ত এক সজনে গাছ, ডালপালা ছড়িয়ে রাজার মতো দাঁড়িয়ে আছে। এই গাছটার ছোট্ট একটা ডালে প্রতিদিন ঠিক দুপুর টাইমে 2টো চড়ুই পাখি এসে বসে। তিহুর মতে পাখি দুটোর মাঝে গভীর প্রেমের সম্পর্ক রয়েছে। পক্ষীকুল থেকে অদূরে আসে তারা একান্ত কিছু সময় কাটাতে। তিহু রোজ তাদের মনোযোগ দিয়ে দেখে। একটা পাখি পুরোটা সময় শান্ত হয়ে বসে থাকে, অন্যটা ভীষণ ছটফট করে। শান্ত হয়ে বসে থাকা পাখিটা নিশ্চয়ই পুরুষ পাখি হবে, অন্যটা মেয়ে। তিহু এক পলক দেখে বলে দিতে পারে।
তবে আজ তারা আসেনি। তিহুকে খানিক মনমরা দেখালো। ওরা কি বাড়িতে ধরা পড়েছে? ধরা পড়ার ব্যাপারটা জঘন্য। তিহু যখন ক্লাস 9-এ পড়ে তখন তার জীবনে হঠাৎ করে বৃষ্টির মতো করে প্রেম এসেছিল। ছেলেটা ছিল তার এক ক্লাস সিনিয়র। একদিন টিফিনের পর ক্লাসে যেতেই তার টেবিলে একটা চিঠি, সাথে একটা লাল গোলাপ পায়। চিঠিতে খুব সুন্দর করে প্রেমের প্রস্তাব করা ছিল। বলা আছে, প্রেমে পড়তে কোনো কারণ লাগে না। তিহুরও কোনো কারণ ছিল না। সেও চিঠিদাতাকে না দেখে টুপ করে তার প্রেমে পড়ে গেল। লজ্জায় লাল নীল হয়ে আকাশে ভাসতে লাগলো। দুরাত তার ঘুম হলো না। চিঠির জবাবে কি লিখবে ভাবতে ভাবতেই হয়রান। তিহু রঙিন কাগজ কিনল আর দুরাত জেগে চিঠি লিখল, কিন্তু তা আর হঠাৎ করে হওয়া প্রেমিক পর্যন্ত পৌঁছাতে পারল না। কিভাবে যেন চিঠিখানা তার বাবার হাতে পৌঁছে গেল। তিহু নিশ্চিতভাবে চিঠি তার স্কুল ব্যাগে রেখেছিল। সেটা সকাল হতেই বাবার হাতে কিভাবে গেল বুঝতে পারল না। এখানে নিশ্চিত কোনো ষড়যন্ত্র করা হয়েছে। সে যাই হোক, পুরো 1 মাস তিহুর ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে গেল। বাবা ঠিক করে কথা বলতেন না, তাকে অপরিচিতর মতো ট্রিট করা হতো। ভয়ঙ্কর সে এক অনুভূতি। তিহুর একমাত্র প্রেম এভাবেই ঘর ছেড়ে পালালো। এরপর তার জীবন আর কখনো প্রেম আসেনি। তিহু সচেতনভাবেই মনের ঘরে খিল লাগিয়েছিল। তিহুর উদাসীনতা কাটে কাজের মেয়ে সকিনার কথায়, বড় ভাবি আহেন, আমার কাজকাম শেষ, আমি এখন অন্য বাড়ি যাইতাম। মেজো ভাবি রানতেছে, আপনিও আহেন, সব গোছগাছ কইরা দিছি, এখন খালি চুলাই দেবেন আর উঠাবেন। তিহু চুল পেঁচিয়ে গায়ে রাখা গামছা খুলে ফেলে, নেড়ে দিতে দিতে বলে, না খেয়ে চলে যাবে? ওমা, খাওয়ানোর জন্য বৈশা থাকি নাকি আমি? একটা প্যাট, খাওয়ানোর অভাব হয় না। তাছাড়া আপনাকে মানুষ হিসাব করা মাছ, আমি খেলে একজনের ভাগে কম পড়ব। আপনার শাশুড়ি যে হিসাবই। এটা অবশ্য সকিনা ভুল বলেনি, তার শাশুড়ি ভীষণ হিসাবী মানুষ। এ কয়দিনে তা ঠিক ঠিক বুঝেছে তিহু। বাড়িতে কখনো বাড়তি বাজার করা হয় না। ভাসুর চাচা মাসিক বাজার করে দিয়ে যান একেবারে, এবং তা দিয়েই পুরো মাস কাটাতে হয়। এখন মাসের শেষ প্রায়, ফ্রিজে মাছ মাংস বলতে খুব অল্প পরিমাণ রয়েছে। তিহুর এ বাড়িতে নতুন আসা উপলক্ষে অনিয়মিত রান্না করা হয়েছে। তাছাড়া দুদিন কিছু বাড়তি মেহমান ছিল। সব মিলে এ মাসে অন্য মাসের তুলনায় বাজার খরচ পড়েছে বেশি। রান্নার তেল শেষের পথে। তিহু এ কথা সবুর চাচাকে বললে তিনি বলেছেন, এ কথা আপনার শাশুড়ির কাছে বলেন বউ, আমার হাতে কিছুই নেই, আমাকে যা বলা হয় আমি তাই করি শুধু। এবারের কাজের লোক থেকে শুরু করে সকলে তার শাশুড়িকে মানেন খুব। তার কথাতেই চলে পুরো সংসার। কিন্তু তেল ছাড়া রান্না চলবে কিভাবে? মাস শেষ হতে এখনো 9 দিন বাকি। তিহু মাথায় কাপড় টেনে সকিনাকে বলে, অত ভেবো না তো তুমি, এসো দুপুরের খাবারটা খেয়ে যাও। তুমি না হয় আমার ভাগের 1 পিস মাছ খেলে। সকিনার চোখ চকচক করে ওঠে। 2 বছর যাবত কাজ করছে সে এই বাড়িতে। এবাড়ির কেউ কখনো তাকে একবেলা ভাত খেতে বলেনি। এতে অবশ্য সকিনার আপত্তি ছিল না। মাইনে অন্য সব বাড়ি থেকে বেশি দেয় বাড়িতে, একবেলা ভাতে কি আসে যায়। সকিনাকে টেবিলে খেতে দেওয়া হয়েছে। তিহু তাকে বেশ বড় দেখে 1 পিস মাছ দিয়েছে খেতে। তিহুর মেজোজা রেমি ভাজি করছে। 4 পদের সবজি দিয়ে ভাজি করা হচ্ছে। তিহু ভাবছে সে একটু ভাজি এনে চেয়ে আনবে কিনা। রেমির সাথে তার কথা হয়নি এখনো। তিহু রান্নাঘরের দরজার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। রেমি আর চোখে তাকে দেখে বলে, কিছু লাগবে তোমার? তিহু আমতা আমতা করে, একটু ভাজি নিতাম, সকিনার খাওয়া প্রায় শেষ, একটা বাটি দাও, আমি তুলে দিচ্ছি। তিহু দ্রুত পায়ে বাটি হাতে রেমির পাশে দাঁড়ায়। তুমি করে বলেছি বলে রাগ করনি তো? বয়সে কিন্তু তুমি আমার থেকে অনেকটাই ছোট। আমার ছোট বোনটা তোমার বয়সী। তোমাকে দেখলে আমার তোমাকে ছোট বোনের মতোই মনে হয়। তবে তুমি যদি চাও তাহলে বড় জায়ের মতো করেও দেখতে পারবো। তিহু চোখ মুখ চকচকে। রেমি তার সাথে কথা বলে সে বেশ খুশি। তুমি আপনিটাও আপাতত ম্যাটার না। তবে রেমি যদি তার সাথে ভাব দেখে কথা বলতো তাহলে তিহু অবশ্যই তার সম্মানে বড় হওয়ার ফায়দা লুটে নিত। আপাতত সেসব মাফ, কোনো ব্যাপার না, আমার নাম ধরে ডেকো না হয়।
এ বাড়িতে আমি এতগুলো বড় বোন পাবো তা ভাবিনি। আমার তো নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। রেমি মুস্কি হাসে। সে কথা খুব কম বলে, বাকি দুজন জায়ের সাথেও তার তেমন কথা হয় না। সে বাদে এ বাড়ির বাকি সব মেয়ে বউয়েরাই চটপটে স্বভাবের। তিহু হয়তো সবার প্রাণকেন্দ্র হয়ে থাকবে। মেয়েটা বেশ মিষ্টি স্বভাবের, কি দারুণভাবে কথা বলে। তিহু শটান হয়ে বিছানায় শুয়ে আছে, মাথার ওপর শব্দ করে ফ্যান ঘুরছে। তবে ফ্যানের বাতাস যেন তার দেহ পর্যন্ত পৌঁছাতে পারছে না, মাঝ পথ থেকেই হাওয়া হয়ে যাচ্ছে। এবারের অন্য সবার রুমে এসি থাকলেও এ রুমটাতে নেই। তার বর কি অন্য সবার থেকে গরিব? তেমন হলে তিহুর খুব দুঃখ হবে। সে তো ভালো ব্র্যান্ডের জামা কাপড় ছাড়া পরতে পারে না। তিহু মোবাইল হাতে নিয়ে গুগলে সার্চ করলো, হাউ মাস মানি ডেস এ ডিটেকটিভ আর্ন পার মান্থ। কিন্তু গুগলের জবাব দেখে তিহুর চোখ কপালে। ও মাগো, এত হলে তো তার রানীর হলে থাকার কথা। তাহলে সে 100 বছরের পুরনো রং ওঠা দালানের এসিবিহীন কামরায় কি করছে? সে কি ভুল করে এখানে চলে এসেছে? তার বরমাসে ফিরলে তিহু অবশ্যই জানতে চাইবে এ রুমে এসি কেন লাগানো হয়নি, ঠিক কোন উদ্দেশ্যে। সে কি চাইছে এই অতি গরমে হিটাটাকে তিহু মারা যাক? এর জবাব তিহুর অবশ্যই দরকার। তিহু হুড়মুড় করে প্রান্তির ঘরে হানা দেয়। বালিকা, শুনছো? চটপট করে তোমার সৈরাস্তার ভাইয়ের নাম্বারখানা দাও তো। প্রান্তি সবে গোসল করে বের হয়েছে। বেলা করে গোসল করতে ভালো লাগে তার। সে চকিত চোখে তিহুর দিকে তাকিয়ে আছে। তিহুর হঠাৎ এমন কথায় সে খানিক অবাক হয়েছে। ভাইয়ের ব্যাপারে তিহুকে সে তেমন একটা আগ্রহী দেখেনি। সে খানিকটা হতাশ হয়েছিল। তিহুর হঠাৎ এই পরিবর্তনে সে খানিক চিন্তিত। সব ঠিক থাকলেই হলো, কিন্তু ভাবি ভাইয়া তো কারো কল ধরছে না। সেটা পরের ব্যাপার। 0.01 সম্ভাবনা যেখানে আছে সেখানে হাল ছাড়তে নেই, জানো না এ কথা? প্রান্তি ওপর নিচ মাথা নাড়ায়। এইভাবেই কে তার মনে ধরেছে খুব। সে খুশি মনে ভাইয়ের নাম্বার ফাঁস করে দিল। ভাইয়ের 1 নম্বর, এই নাম্বার কেবল সে এবং প্রিমা জানে, অন্য কাউকে জানানো মানা। কিন্তু প্রান্তি সেই নিষেধাজ্ঞা পেরিয়ে তিহুকে নম্বর দিয়ে দিয়েছে। কিছু সময় জীবনের রিস্ক নেওয়াটাই অত্যন্ত জরুরি। তিহু ঘর জুড়ে পায়চারি করে বেড়াচ্ছে, হাতের মাঝে মুষ্টিবদ্ধ মোবাইল। অসহ্য রকম গরমে তার অতি চিন্তা যেন সূর্যের তেজকে আরো বাড়িয়ে দিচ্ছে। কপাল বেয়ে গড়িয়ে চলছে সূক্ষ্ম ঘামের স্রোত। নাকের ডগায় জমেছে শিশির কণার মতো বিন্দু বিন্দু ঘাম। ফর্সা মুখখানা অস্থিরতায় লাল হয়ে উঠেছে ক্রমশ। তিহু বুক ভরে শ্বাস নেয়, চোখ বন্ধ করে একবার আয়াতুল কুরসি পড়তে নেয়। কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। বিপদের সময় সবকিছুই মনে থাকে না। তিহু ভয় পাচ্ছে, পাশে যদি তার বরের কণ্ঠ হয় আলিফ লায়লার রাক্ষসের মতো, কিংবা কিংকং সিনেমার গরিলাটার মতো। তিহু আবারও বড় করে শ্বাস নেয়। নশ্বরে পৃথিবীতে প্রতিটি জীবকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর স্বাদ কেউ এড়িয়ে যেতে পারবে না। বাক্য দুটো মনে প্রাণে বিশ্বাস করে সে, তাই সে ভয় পাবে না। প্রণর নাম্বারটা মোবাইলে তোলাই ছিল। তিহু চোখ বন্ধ করে ডায়াল করে দেয়। মোবাইলে যতবার ডায়াল টোন বাজছে তিহুর হৃৎপিণ্ড তত জোরে শব্দ করছে। কি অদ্ভুত! হৃদয়ের কোনো একটা অংশ এর মাঝেও যেন আনন্দ অনুভব করছে। উত্তেজনায় ডিপ ডিপ শব্দ করছে। তিহুর পুরো দেহ জুড়ে থাকা এই উত্তেজনা মুহূর্তে মাটির চাপা পড়ল। প্রণতার কল রিসিভ করেনি। তিহুর মনে হলো কেউ তার শরীরে বুঝে শুনে কাঁটা ফুটিয়েছে। এই লোকের এত বড় কলিজা? না, মোটেও এই লোকের কলিজা বড় নয়। বউয়ের ভয়ে লেজ গুটিয়ে বসে আছে, এটা কাপুরুষের লক্ষণ। তিহু এতদিনে নিজের বর সম্পর্কে আরও একটা তথ্য উদ্ধার করেছে। তার বর ভীষণ রকম কাপুরুষ স্বভাবের। তিহু উদাস ভঙ্গিতে বিছানার এক কোণ ঘেঁষে বসে পড়ল। চোখ জোড়া উদাস। তার মন বলছে সেই সংসারের মায়ায় পড়েছে। তার না দেখা বরটার কল না ধরার মতো অতি সূক্ষ্ম বিষয়টাকেও তাকে আহত করেছে। দিনে দিনে সে পাক্কা গৃহিণী হয়ে উঠছে, এমনটা মোটেও তার ইচ্ছে ছিল না।
সে তো মুক্ত পাখির মতো উড়তে চায়, দেশ বিদেশ ঘুরে অজানা শব্দ কুড়াতে চায়। তাহলে সংসারের মতো বন্দি জীবন কেন তার মন গ্রহণ করেছে? মুসাদ্দেফা খাতুন নিজ ঘরে বসে কাঁথা সেলাই করছেন। ছোট ছোট কাঁথা। তার ঘরে নতুন অতিথি আসতে চলেছে। এ বাড়িতে এই প্রথম কোনো ছোট প্রাণ আসবে। দাদি হিসেবে তার অনেক বড় ভূমিকা রয়েছে, কিন্তু চোখের পাওয়ার আর আগের মতো নেই। লাল আর কমলার মধ্যে আজকাল সে পার্থক্য খুঁজে পায় না। সময়ের সাথে সাথে ঘোলা হয়ে আসছে দৃষ্টিশক্তি। ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে না, ঠিক অবহেলা বলা যায় না। একা একা যেতে সাহস হয় না। ছেলেমেয়েগুলো তার উপর অভিমান করে আছে। কতদিন হলো কেউ একবারের জন্য তার ঘরে উকি দিয়ে পর্যন্ত দেখেনি। মাঝে মাঝে মনে হয় ছেলেমেয়েদের সাথে তার সম্পর্ক দুই দেশের মাঝে সুউচ্চ বর্ডারের মতো হয়ে গেছে। একই ছাদের তলে থেকেও কারোর সাথে কথা সাক্ষাৎ নেই। এই যে তার সেজ ছেলের বউ গর্ভবতী, এ কথা সে জেনেছে বাড়ির কাজের মেয়ের থেকে। এবারের প্রত্যেকেই হয়তো জানে সে কথা, কেবল সে ছাড়া তাকে জানানো হয়নি, কারণ সে মা হিসেবে ব্যর্থ। সকিনা যখন তাকে খবরটা দিল, সে খুশির থেকে আহত হয়েছিল বেশি, যেন তীরের সুচালো লোহার অংশটা সজোরে তার বুকে আঘাত করল। তবু সে অভিমান করতে পারেনি, মা হয়ে অভিযোগ জানাতে পারেনি। কাকে জানাবে? সন্তানেরা যে দেয়াল তুলেছে। বউ তো অন্য বাড়ির মেয়ে। যেখানে সন্তানরাই তাকে শত্রু ভাবে, সেখানে বউয়ের কথা আসবে কেন? মা, আসবো? দরজায় টোকা পড়েছে। মুসাদ্দেফা খাতুন সযত্নে সেলাইয়ের কাঁথা সুতা বালিশের নিচে লুকালেন। চোখে আসা অল্প জলটুকু মুছে নিলেন শাড়ির আঁচলে। আসো। তিহু ছোট ছোট পায়ে শাশুড়ির ঘরে ঢোকে। হাতে সাইটারে, সাথে আছে গরম গরম পাকোড়া। তিহু বিছানার ওপর ট্রে নামিয়ে রাখে। আপনার শরীর খারাপ করেছে নাকি? ও তেমন কিছু না, এসব টুকটাক সমস্যা বয়সের সাথে সাথে সবারই হয়। আমারও বয়স হয়েছে, মাজার ব্যথা বাড়ছে, কিছুদিন পর পায়ের জয়েন্টে ব্যথা হবে, তারপর পুরোপুরি বিছানায় পড়ে থাকবো। এখন তো হেঁটে চলে খেতে পারছি। কি যে বলেন মা, আপনার থেকেও কত বয়স্ক মানুষ দিব্যি সুস্থ অবস্থায় হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছে। একটু নিজের যত্ন নিলেই হয়। বয়স কোনো ব্যাপার না, ওটা কেবল অজুহাত। আমার কাছে চমৎকার একটা মালিশ আছে, আপনি মালিশ করে দেব? ওসব মালিশে কাজ নেই। যদি পারো রসুন দিয়ে সরিষার তেল গরম করে তাই মালিশ করে দাও। আচ্ছা, আসছি এখনই। তিহু উঠে গেল। মুসাদ্দেফা খাতুন সেদিকে তাকে আবারও বড় শ্বাস ফেলেন। মেয়েটাকে সে পছন্দ করে নিয়ে এসেছে বড় ছেলের জন্য। এই অপরাধী হয়তো মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। ছেলেটা বউয়ের মুখটা অবধি দেখল না। কিসের জেদে সে পছন্দ করেছে মেয়েটাকে, তাই? এমন জানলে মুসাদ্দেফা এ বিয়েতে মানা করে দিত। পুতুলের মতো মেয়েটাকে কেন তার অপরাধের শাস্তি পেতে হবে? মেয়েটা কি পাপ করেছে? কিন্তু নিয়তি নিষ্ঠুর। এখন তার হাতে আর কিছুই করার নেই। সে চাইলেও আর কিছু গুছাতে পারবে না। তার সোনার সংসারটা ভেঙে যেতে দেখেই হয়তো মরতে হবে তাকে। তার চোখ দুটো আবারও পানিতে ভরে আসতে চায়। সে শুনতে পায় তিহু ওপাশ থেকে জিজ্ঞাসা করছে, মা, সরিষার তেল তো দেখছি না, কোথায় কোথায় রাখা আছে? এ বাড়িতে সরিষার তেল খাওয়া হয় না সেভাবে। মাঝে মধ্যে ভর্তা তৈরি করতে লাগে বলে ছোট বোতল কেনা হয়, কিন্তু মাসখানেক যাবত কোনো রকম ভর্তা করা হয়নি। তার সেজে ছেলে প্রিয়ম ভর্তা পছন্দ করে খুব। ছুটিতে এলে তখন প্রচুর ভর্তা করা হয়। মুসাদ্দেফা সবসময় নিজ হাতে যত্ন করে ভর্তা বানায়। তখন তার হাতের ভর্তা ছাড়া নাকি অন্য কারো হাতের ভর্তায় অরিজিনাল স্বাদ পাওয়া যায় না। তাই সেই কাজটা খুব আনন্দ নিয়েই করে। কিন্তু মুসাদ্দেফা জোর গলায় উত্তর দেয়, দেখ, রান্নাঘরের তাকের উপর আছে ছোট একটা বোতল 100 মিলিয়ের। তিহু তার শাশুড়ির থেকে ভার্সিটি যাওয়ার অনুমতি পেয়ে গেছে। যদিও সে সরাসরি অনুমতি দেয়নি, বলেছে বাবুর থেকে শুনে নিও একবার, ওর আপত্তি না থাকলে আমার কোনো আপত্তি নেই। এটাকেই তিহু সমর্থন হিসেবে ধরে নিয়েছে। তাছাড়া যে লোক লেজ গুটিয়ে লুকিয়ে বসে আছে তার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না সে। বেটা কেবল বাড়িতে আসুক, তিহু তার গুটিয়ে রাখা লেজ টেনে সোজা করবে।
আজ রাতটা কেটে দিন হলেই তিহু বাইরে যেয়ে শান্তির একটা নিঃশ্বাস ফেলবে। এ বাড়িতে থাকতে থাকতে তার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু বিপত্তি অন্যদিকে। তার একটাও সালোয়ার কামিজ নেই এ বাড়িতে। এতদিন ধরে সে শাড়ি পরে কাটাচ্ছে, 3টা শাড়ি ঘুরিয়ে ফিরিয়ে পড়ছে। তাকে কি জামা কাপড় কিনে দেওয়া হবে না? আশ্চর্য! এ কেমন বনেদি পরিবার দেখে তাকে বিয়ে দেওয়া হলো তার বাবা। শাড়ি পরেই ক্লাসে যাওয়া যেত, কিন্তু লাল রঙের সুতির শাড়ি পরে কে ভার্সিটিতে যায়? তার নিজেরও তো একটা সম্মান আছে, তাই না? তিহু কাবার্ড খুলে খুঁজে দেখল কোথাও তার জন্য একটা সুতির ছেঁড়া কামিজ পর্যন্ত রাখা আছে কিনা, কিন্তু না, কোথাও নেই। কাবার্ড জুড়ে কেবল তার বরের ব্র্যান্ড নিউ শার্ট টি শার্টের ভরা। তিহু ভেবে পায় না, মানুষ এত দায়িত্বহীন কিপটা কেমনে হয়? তার হাত খরচের জন্য যদি খবিস লোকটা টাকা না পাঠায়, তাহলে সে সব শার্ট টি শার্ট ফুটপাতে দাঁড়িয়ে 200-300 টাকায় বিক্রি করে দিবে। কাস্টমারের চাহিদা হিসেবে দাম বাড়তেও পারে। সারাদিনের অযথা ধকল শেষ করে তিহু যখন ঘুমানোর জন্য বিছানায় গেল, তখনই সেদিন প্রথমবারের মতো তার মোবাইল বেজে উঠল। প্রথম বলার কারণ, তার বিয়ের পর অদ্ভুতভাবে সবাই তাকে ভুলে বসেছে, হোক সেটা তার পরিবার কিংবা বন্ধু বান্ধব। যেন বিয়ে করে তিহু অন্য গ্রহের বাসিন্দা হয়ে গেছে, যার সাথে পৃথিবীর মানুষদের যোগাযোগ রাখা নিষিদ্ধ। এ মুহূর্তে যদি তিহুর মাথার উপরের কংক্রিটের ছাদ উড়ে যায়, তাও তিহু অবাক হবে না, যতটা সে এত রাতে কলাশায় হয়েছে। তার উপর ফোন স্ক্রিনে জলজল করছে স্বৈরাচার বর নামখানা। তিহুর চোখ লেগে আসা ঘুম তখনই উধাও হয়ে গেছে। তবে একদিক থেকে তিহু স্বস্তি পেল, তার বর অন্তত কাপুরুষ নয়। কিভাবে সে তার বন্ধু সমাজে বলতো তার বরের কাপুরুষ হওয়ার কথা। তিহু তার কাঁপতে থাকা হাতেই ফোন রিসিভ করে। ওপাশ থেকে কিছু বলার আগেই সে চটপটে বলে ওঠে, এত রাতে কি চাই? এটা কল করার সময় হলো? প্রণয় হয়তো একটু চমকালো। প্রথমে কেউ এভাবে আচরণ করতে পারে বলে ধারণা ছিল না তার। তবে মানিয়ে নিতে খুব একটা সময় নেয় না। ফিরতি প্রশ্ন করে বলে, রাত ছাড়া কখন তাহলে? তোমার মনে হয় না রাতটাই উপযুক্ত সময় একজন স্বামীর জন্য তার স্ত্রীকে কল করার? তিহুর গুছিয়ে রাখা কথাটা যেন গলায় বিঁধে গেল। কি সাংঘাতিক! এই লোক তো পাক্কা প্লে বয়। চেনা নেই জানা নেই একটা মেয়েকে টুপ করে বিয়ে করে নিল। দেখা সাক্ষাৎ যোগাযোগ সব বন্ধ করে সপ্তাহ পার করে দিয়ে এখন এসেছে কিনা উপযুক্ত সময়ের হদিশ দিতে। হ্যালো? প্রণব ফোনের ওপাশ থেকে তিহুর উত্তরের অপেক্ষা করছে, কিন্তু তিহু উত্তর সাজাতে পারছে না। তার গোছানো কথাগুলো এলোমেলো হয়েছে মানুষটার স্পষ্ট পুরুষালী কণ্ঠে। কোন এক অদৃশ্য হাত গলা চেপে ধরে আছে তার। তিহু, ঘুমিয়ে পড়েছ? তিহু জবাব দিল না, শক্ত হয়ে বসে রইল। প্রণব খানিক অপেক্ষা করল। পরক্ষণে টুট শব্দে কল কেটে গেল। কল কাটার পর তিহুর আক্ষেপের শেষ হইল না। নিজের বোকামির জন্য নিজের গালে কষিয়ে 2টো থাপ্পড় দিতে মন চাইল। এভাবে কেউ সুযোগ হাতছাড়া করে? এখন কাল সে কিভাবে ভার্সিটিতে যাবে? রাগে দুঃখে তিহুর 2 চোখ বুজে ঘুম আসতে চাইল। অতিরিক্ত দুঃখ কিংবা রাগ হলে তিহুর খুব ভালো ঘুম হয়। তার এই স্বভাবের জন্য তার বাবা কতবার যে তার ঘরের দরজা ভেঙেছে তা বলার বাইরে। বিয়ের আগের দিনও তেমনটা হলো। বিয়ে করবে না বলে 2 দফা কান্নাকাটি শেষেও যখন কোনো ফায়দা হলো না, তিহু তখন অতি শোকে পাগল প্রায়। নাওয়া খাওয়া বাদ দিয়ে নিজেকে ঘরবন্দি করলো। বেলা পেরিয়ে গেল। যখন তিহু ঘরের দরজা খুলল না, তখন কান্নার রোল পড়ে গেল। তিহুর মা কাঁদতে পারেন না, 2-1 মিনিট কাঁদলেই ফিট হয়ে পড়েন। সে আর এক বাজে অবস্থা। তিহুর কাজিনরা সবাই দা কোদাল যে যা পেল তা দিয়ে দরজা ভাঙলো। এসব কিছুর প্রভাবও তিহুর উপর পড়ল না, কারণ সে কানের মাঝে হেডফোন গুজে গুটিসুটি মেরে ঘুমিয়ে তখন। তিহু আর পেছনের ইতিহাস ঘাটল না। আপাতত তার ঘুম দরকার। ঘর অন্ধকার। একটা কামরায় তিহু শুয়ে আছে। চারপাশ শুনশান নীরব। মাকড়সার জাল ছড়িয়ে আছে পুরো কামরা জুড়ে। তিহুর ভয়ে দম বন্ধ হয়ে আসতে চায়। সে শোয়া থেকে উঠতে চেষ্টা করে, কিন্তু কিছু একটা তাকে
পেঁচিয়ে আছে, খুব শক্ত করে পেঁচিয়ে আছে। তিহু নিজের শরীরের দিকে তাকাতেই পুরো শরীর হিম হয়ে আসে। মস্ত এক অজগর তাকে পেঁচিয়ে আছে। কুচকুচে কালো রঙের বিদঘুটে সাপটার চোখ দুটো চকচকে সবুজ। অন্ধকারে তিহু স্পষ্ট দেখতে পাচ্ছে সাপটার নকল জিভ, যেন শিকার পেয়ে সন্তুষ্ট চিত্তে জিভ নাড়াচ্ছে। তিহুর গা গুলিয়ে আসে, সে ছটফট করে ওঠে, ঘুম ভেঙে যায়। কিন্তু একই, সে যে নড়তে পারছে না, কিছু একটা সত্যি থেকে আঁকড়ে ধরে আছে। স্বপ্নে দেখা কুঁচকুঁচে কালো রঙের অজগরটার মতোই তাকে পেঁচিয়ে আছে। তিহুর চোখ ফেটে জল গড়ায়। সে যেন চিৎকার করে কাউকে বলতে চায় তাকে বাঁচাতে। বাবার কথা খুব মনে পড়ছে। ইস, বাবা যদি পাশে থাকতো। তিহু খুব করে সেই শক্ত বাঁধন ছাড়িয়ে বের হতে চায়, কিন্তু সে অপারগ, এক চুলও নড়তে পারছে না সে শক্ত বাঁধনটা থেকে। তিহু যখন হাল ছেড়ে নিশ্চুপ হয়ে এলো, তখন কানে এলো, নড়ো না, ঘুমাতে দাও। তিহুর মস্তিষ্ক চট করে কণ্ঠটা চিনতে পারে না। 2 মিনিট সময় নেয়। যখন বুঝতে পারে তখন চোখ বড় হয়ে আসে, ফিসফিস করে বলে, এটা কি আপনি প্রণব? প্রণর কণ্ঠে ঘুম জড়ানো। তিহু একটু নড়তে চায়, কিন্তু পুনরায় বাধা পড়ে। প্রণর হাত এখনও তার কোমর জড়িয়ে আছে। তিহু পুনরায় ফিসফিস করে বলে, আপনি এখানে কি করছেন? ঘুমাচ্ছি। সেটা তো তিহু বুঝতেই পারছে, কিন্তু এই লোক এক রাতের মাঝে এখানে এসে বলল কিভাবে? তিহু যতদূর মনে পড়ে সে দরজা লক করেই ঘুমিয়েছিল। তাহলে সে আসলো কিভাবে? এটা আবার কোনো জিন নয় তো? তিহু তার মায়ের মুখে শুনেছে সুন্দরী বিবাহিতা মেয়েদের দিকে জিনদের খারাপ নজর পড়ে। দেখা গেল কোনো বজ্জাত জিনের নজর পড়েছে তার ওপর। এখন সে প্রণর কণ্ঠ নকল করে তিহুকে মেরে ফেলার প্ল্যান করছে। সর্বনাশ! তিহু যতগুলো দোয়া জানে সব পড়ে ঘাড় ঘুরিয়ে প্রণর মুখের ওপর ফু দেয়। ঘুমের ঘরে প্রণব কপাল কুঁচকায়, জড়ানো গলায় বলে, শান্ত হ তিহু, একটু ঘুমাও, সকাল হতে অনেক বাকি। তিহু শান্ত হয়। তার সকল সন্দেহ আপাতত দূর হয়েছে। তবে তার ঘুম আসলো না। সে তার কোমরে পেঁচিয়ে থাকা প্রণর সুগঠিত পুরুষালী হাতে আঁকিবুকি করে। রাতের নিস্তব্ধতায় প্রণর নিঃশ্বাসের শব্দ তার কানে বাড়ি খাচ্ছে। তিহু অনুভব করে এই মানুষটা তার এত কাছে থাকতেও তার অস্বস্তি হচ্ছে না, তার গভীর ছোঁয়া খারাপ লাগছে না। তিহুর কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই অনুভূতির একটা নাম দেওয়ার চেষ্টা করে। ঠিক কী নাম দেওয়া যায়? তিহুর সকালে ঘুম ভাঙে সকিনার ডাকে। এ বাড়িতে আসার পর তিহুকে মোবাইলের অ্যালার্মের অপেক্ষা করতে হয় না। রোজ সময় করে সকিনা এসে তার ঘুম ভাঙায়। তিহু ভেবেছে এই উপলক্ষে সকিনাকে একটা উপহার দিবে, লাল রঙের একটা বাঁশি। সকিনার লাল রং পছন্দ। বাঁশি উপহার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এরপর থেকে সকিনা তার ভাঙা গলা ব্যবহার না করে বাঁশি বাজিয়েই তিহুকে ঘুম থেকে তুলতে পারবে। এতে দুপক্ষেরই সুবিধা। তিহুর কানের হেফাজত হবে আর সকিনার গলার। তিহু ঘুম থেকে উঠে বিছানা থেকে নামতে যেতে খেয়াল করলো রুমে প্রণব নেই। তিহু ওয়াশরুমে উকি দেয়, সেখানেও তার উপস্থিতি নেই। রুমের এক কোণে তার লাগেজ রাখা। তিহু ফ্রেশ হয়ে এসে প্রণর লাগেজ থেকে একটা একটা করে সব কিছু নামিয়ে সুন্দর করে কাবার্ডে সাজিয়ে রাখে। তার বরের বদনখানা এখনো দেখা হয়নি তার। তিহু এ ব্যাপারে অনেক বেশি এক্সাইটমেন্ট ফিল করছে। কেমন একটা থ্রিলিং ভাইব পাচ্ছে সে। তার বর দেখতে হিরো আলম টাইপ হলেও তার আপত্তি নেই। মানুষটার কণ্ঠস্বর আকর্ষণীয়, এজন্য তাকে পুরো পাসমার্ক দিয়ে দেয়া যায়। তিহু রুম থেকে বেরিয়ে যখন ডাইনিংয়ে গেল তখন তার পা রীতিমতো থেমে গেল। তার মাথায় এলো না আজ কোনো উৎসব কিনা। তাকে তো এই ব্যাপারে কিছু জানানো হয়নি। বিশাল ডাইনিং জুড়ে পরিবারের সকলে বসে আছে, অধিকাংশ অপরিচিত মুখ। রান্নাঘর থেকে রেমির ব্যস্ত গলা শোনা যাচ্ছে। প্রান্তিকও টেবিলে দেখতে পেল তিহু। তার পাশাপাশি চেয়ারে রয়েছে সুদর্শন 4 জন পুরুষ। প্রান্তি হেসে হেসে তাদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করছে। তিহু লজ্জা পেল এটা ভেবে যে ওই 4 জন পুরুষের একজন স্বয়ং তার বর, কিন্তু সে জানে না ব্যক্তিটাকে। তিহুর কাছে এই মুহূর্তটাকে তার জীবনের চরম অস্বস্তিকর মুহূর্ত বলে মনে হচ্ছে।
সে কি একবার চুপে চুপে প্রান্তিকে জিজ্ঞেস করবে, মেয়ে তোমার ভাই ওরফে আমার বর কোনটা? তিহুর তার বর খোঁজা হলো না, রান্নাঘরে ডাক পড়েছে তার। এত মানুষের জন্য নাস্তা তৈরি করতে যে হিমশিম খেতে হচ্ছে রেমিকে। তিশাকেও রান্নাঘরে দেখা গেল, ডুবা তেলে লুচি ভাজছে সে। রেমি পাশে দাঁড়িয়ে লুচি বেলছে। সকিনা চোখ মুখ কুচকে আছে, বোঝাই যাচ্ছে সে চরম মাত্রা বিরক্ত। তিহু সকিনার পাশে বসে। সকিনার হাতে থেকে মশলার বাটিটা নিয়ে সরলে হেসে বলে, আমি মশলা করে দিচ্ছি, তুমি অন্য কিছু করো না হয়। সকিনা খুশি হলো যেন। সে আলু ছুলতে বসলো, লুচির সাথে আলুর দম করা হবে। তিহু আশেপাশে তাকিয়ে তার শাশুড়িকে কোথাও দেখতে পেল না। সে পুনরায় ফিসফিস করে সকিনাকে বলল, মা কোথায় বলো তো, দেখছি না যে। কই আর যাইব, নিজের ঘরে দরজায় খিল দিয়ে বসে আছে। আজকে তারে বাইরে দেহন যাইব না। তিহু বোঝার মতো করে মাথা নাড়ায়, কিন্তু সবকিছুই তার কাছে ধোঁয়াশার মতো। কি যে চলছে বাড়িতে। ভাবি, তুমি আলুর দম করতে পারো? তিশার কথায় তিহু বোকা চোখে তাকায়। তিশা তিহুর বোকা চাহনি দেখে হেসে ফেলে। এমা, আমি এবারের ছোট বউ বলে কথা, কিভাবে তোমায় নাম ধরে ডাকি বলো তো? তাছাড়া ভাইয়া বাড়িতে রয়েছেন, তার সামনে তার বউকে নাম ধরে ডাকলে ব্যাপারটা কেমন হয়েছে না বলো? তিহু মুচকি হাসে। বেশ, তবে আমি ছোট আপু বলে ডাকি। যা খুশি ভাই, আমার কিছুতে আপত্তি নেই। তিশা পুনরায় তিহুর দিকে ফিরে দুষ্টু হাসে বলে, তো ভাইয়াকে কেমন লাগলো? লজিক্যালি হিসেব করলে কাল তোমাদের প্রথম এবং স্পেশাল রাত ছিল। অনুভূতি কেমন? তিশা ঠিক কোন দিকে ইশারা করছে বুঝতে বাকি নেই তিহুর। তার ফর্সা গালে রক্তিম আভা ছড়ায়। এভাবে কেউ লজ্জা দেয়? কিন্তু তিহু এ কথার উত্তর ঠিক কিভাবে দেবে ভেবে পায় না। তার কি বলা উচিত? মস্ত এক অজগরের সেই নকলকে জীব আর তীক্ষ্ণ সবুজ চোখের কথা। তার প্রথম রাত 100 ভাগ স্পেশাল কেটেছে। দম বন্ধ হয়ে মরে যেতে যেতে বেঁচে যাওয়ার ঘটনাটা নিশ্চয়ই স্পেশাল। তিহুকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করে রেমি। সে তিশাকে বলে ওঠে, তুমি সবার জন্য জুস নিয়ে যাও তিশা, সবে অপেক্ষা করছে। তিহু মনে মনে 100 বার ধন্যবাদ জানায় রেমিকে। তবে তিশা যাওয়ার আগে বলে যায়, পরে শুনবো কিন্তু, রেডি থেকো। তিহু রান্নাঘরের দরজার আড়ালে চুপটি করে দাঁড়িয়ে আছে। ডাইনিংয়ে সবার সামনে যেতে ভীষণ লজ্জা পাচ্ছে তার থেকে বড় কথা, সে কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। লজ্জা তাকে ঘিরে ধরেছে। এভাবে কিভাবে সে সবার সামনে যাবে? প্রান্তি তখন রান্নাঘরে এলো চিনির কৌটা খুঁজতে। তিহু তাকে দেখতে স্বস্তি পেল। আড়াল থেকে বেরিয়ে এসে বলল, প্রান্তি, তোমার ভাইয়া কি খেতে পছন্দ করেন? প্রান্তি কিছুটা ভাবুক উত্তর দেয়, মেবি কষা মাংস আর সাদা ভাত। তার পছন্দের রং কি? প্রান্তি কপাল কুঁচকে বলে, তা ঠিক জানা নেই, কেন বলো তো? তিহু ফিসেল হাসে। সে তো শিওর হতে চাইছিল এভাবে তার বরকে খুঁজে পাওয়া যায় কিনা সে ব্যাপারে, কিন্তু তা কি আর মুখে বলা যায়? প্রান্তির কপালের ভাঁজ গাঢ় হয়। সে সন্দিহান গলায় বলে, ভাবি, তুমি ঠিক কি জানতে চাইছো বলো তো? তিহু ফুস করে নিঃশ্বাস ছাড়ে। তার অভিনয় করার দক্ষতা একদম হিরো আলমের পর্যায়ে। যে কেউ বুঝে ফেলে তার অভিনয়ের বিষয়টা। তাই অভিনয় ধরে না রেখে বাংলার 5-এর মতো মুখ করে মনের কথাই বলে ফেলল, আসলে আমি তোমার ভাইকে খুঁজে পাচ্ছি না। প্রান্তি ফিক করে হেসে ফেলে তিহুর মুখ দেখে। কিছুটা এগিয়ে তিহুর কানে কানে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, প্রথমত আমার যে সুদর্শন ভাইটা জুসের গ্লাস হাতে তোমার দিকে চেয়ে আছে সেটাই তোমার বর, এবং দ্বিতীয়ত আমি প্রান্তি নই, প্রিমা। নাইস টু মিট ইউ ভাবি, বলেই চোখ টিপ দিল প্রিমা। তিহু ভালো করে লক্ষ্য করতে দেখলো সত্যি এই মেয়েটার ঠোঁটের কাছে একটা তিল রয়েছে, তবে খুবই ক্ষুদ্র। খুব কাছ থেকে না দেখলে বোঝাই যাবে না। লজ্জায় তিহুর মাথা নিচু হয়ে আসতে চায়। তখনই নজর আটকায় সামনে কালো রঙের টি শার্ট পরা শ্যাম পুরুষটি তার দিকে তাকিয়ে। খানিক বাদে বাদে চমৎকারভাবে চুমুক বসাচ্ছে জুসের গ্লাসে। তিহু চোখ ফেরাতে পারল না। বেহায়ার মতোই সে আছে, পর্যবেক্ষণ করলো মানুষটাকে খুঁটিয়ে খুঁটিয়ে। কপালের একপাশে ছোট একটা কাটা দাগ, হয়তো কোনো মিশনে গিয়ে আঘাত পেয়েছে। চুলগুলো খুব সুন্দর করে সেট করে রাখা, মুখমণ্ডল ক্লিন শেপ করা,
আকর্ষণীয় জলাইন, গোটা মানুষটাকেই তিহুর কাছে আকর্ষণীয় বলে মনে হচ্ছে। এই যে সে কথা বলার মাঝে মাঝেই আর চোখে তিহুকে দেখছে, সেটাও ভীষণ সুন্দর। তিহু চোখ ফিরিয়ে নেয়। আগুনে বেশিক্ষণ তাকাতে নেই, চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর, কেমন আমার ভাই? প্রিমার কথায় কান গরম হয়ে আসে তিহুর। লজ্জার আভা সারা মুখ জুড়ে ছড়িয়ে পড়লেও সে শক্ত হয়ে জবাব দেয়, খারাপ না, চলবে। প্রিমা পুনরায় হেসে চিনির কৌটা নিয়ে বেরিয়ে যায় রান্নাঘর থেকে। তিহু সময় নিয়ে বের হয়। তিহুকে দেখতে বাকি 3 দেবরের একজন হেসে সালাম দেয়। তিহু মুচকি হেসে উত্তর নেয়। এত বড় বড় মানুষগুলোর মুখে ভাবি ডাক শুনতে কেমন অদ্ভুত লাগছে তার উপর তারা সম্মানে ভাসিয়ে ফেলে আপনি আপনি করে বলছেন। তিহু সংসার মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, কিন্তু তাকে এই অবস্থায় বেশিক্ষণ থাকতে দিল না। প্রান্তিক রেমিকে বললাম, তুমি বসো, আজ ভাবি খাবার সার্ভ করবে। আমাদের কি আর রোজ রোজ এভাবে ভাবির বেড়ে দেয়া খাবার খাওয়ার সুযোগ হবে নাকি? তিহু বিপাকে পড়েছে। সে সবার প্লেটে 3টে করে লুচি আর আলুর দম বেড়ে দিতে লাগলো। পাভেলের ছোট দেবর প্লেটে খাবার দিতে এসে বলল, ভাবি আমাকে 2টো লুচি বাড়িয়ে দাও না গো। তিসের সাথে সাথেই চেঁচিয়ে উঠল, এই একদম না, হিসেব করে বানানো লুচি, তোমাকে 2টো বেশি দিলে কম পড়ে যাবে। পাভেল হেসে মজা করে বলে, সমস্যা কোথায়, ভাবির ভাগ থেকে না হয় দিবে। তিহু পাভেলের প্লেটে একটা লুচি বাড়িয়ে দেয়, একইভাবে প্রান্তিক এবং প্রিয়মের প্লেটেও। পাভেলকে বলে, ছোট ভাইকে একাকি দিলে আমার অন্য 2 ভাইয়ের মন ভার হবে না, আমি বরং আমার ভাগেরটা 3 ভাইকে ভাগ করে দিলাম। প্রিমা প্রান্তি অভিযোগ করে বসে, তারা কি দোষ করেছে? তিহু তাদের প্লেটও একটা করে বাড়িয়ে দেয়, মুচকি হেসে বলে, এ 2টো তোমার ভাইয়ের ভাগ থেকে। বাকি সবার চোখ আকাশে, প্রণ নিজেও কিছুটা প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে। তার প্লেট এখনো ফাঁকা পড়ে আছে। তার ভাগের অন্য এক টুকরো লুচি তিহু তার শাশুড়ির প্লেটে যোগ করে সকিনাকে দিয়ে তার রুমে পাঠিয়ে দিয়েছে। তিহু সবার প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে মুচকি হাসে, বলে, আজ তোমাদের ভাইয়ের সাথে আমার শপিংয়ে যাওয়ার কথা, ব্রেকফাস্ট বাইরেই করে নেব, তোমাদের খাওয়া হলে আমরা রেডি হয়ে বের হব, এখন ঝটপট খেয়ে নাও তো। প্রণতার অঘটন প্রিয় বউকে অবাক চোখে দেখে, এই মেয়ের মাথায় এত বুদ্ধি আছে, জানা ছিল না তো। প্রাচীনকালে খাদ্যের অভাব হতো খুব, বিশেষ করে যুদ্ধ শেষে কয়েক বছর ভীষণ অভাবে কাটত সময়। তখন মানুষ খাদ্যর জন্য হিংস্র হয়ে উঠত। খাদ্যর জন্য হত্যা করা অতি প্রচলিত ঘটনা ছিল তখন। এক টুকরো শুকনো রুটির জন্য রক্ত ঝরাতে হতো কত নিরীহ প্রাণকে। তিহু কখনো এর পেছনে লজিক খুঁজে পায়নি। হত্যা কেন করতে হবে? পানি খেয়ে দিন কাটালেই তো হয়। কিন্তু আজ সে উপলব্ধি করতে পারছে এটা সত্যি এত সহজ না। এই যে সে পরপর 3 গ্লাস পানি খেয়েছে, তার ক্ষুধা কোনো অংশে কমেনি, বরং অতিরিক্ত পানি খাওয়ায় বমি পাচ্ছে, গা গুলিয়ে আসছে। এই বুঝি লুটিয়ে পড়ল। তিহু জানালার সাথে মাথা ঠেকে বসে আছে। তার ক্ষুধার পরিমাণ মহাকাশ পেরিয়ে যাচ্ছে। তখন তো খুব করে বলেছিল তার বাইরে খেয়ে নিবে, কিন্তু এখন কি হবে? তার বরমশাই নিশ্চয়ই রেগে আছেন, তাকেও তো খেতে দেয়নি সে। তিহুর গাল ভার হয়ে আসে। অবচেতন মন হুঁশিয়ারি জানায়, সংসার সামলানো কোনোভাবে সহজ নয় তিহু কাঁধ ঘুরিয়ে চায়। প্রণ আপাদমস্তক ভেজা অবস্থায় দাঁড়িয়ে আছে। শরীর থেকে এখনও টুপটাপ পানি পড়ছে, পরনের পোশাক থেকে চুয়ে চুয়ে পানি মেঝেতে গড়াচ্ছে। তিহু বিস্ফোরিত নয়নে তাকিয়ে দ্রুত টাওয়াল এনে দেয়। কৌতূহলী হৃদয় নিয়ে প্রশ্ন করে, খেতে দেয়নি তাই রাগ করে পুকুরে ঝাঁপ দিয়েছেন? প্রণব প্রশ্নবিদ্ধ চোখে তাকায়। সরু হয়ে আসা চোখ জোড়া হঠাৎ করে চঞ্চল হয়ে ওঠে। ঠোঁটের কোণে মুচকি হাসি এঁটে বলে, ঠিক ধরেছ, কিন্তু ঝাঁপ দেওয়া মাত্রই মনে পড়ল আমার একমাত্র বউটাও না খেয়ে, তাই তোমায় নিতে এলাম, চলো 2জন মিলে ঝাঁপ দেবো, ইন্টারেস্টিং রাইট? তিহু চট করে সরে দাঁড়ায়। তা দেখে প্রণব মিটি হাসে, কিন্তু পরক্ষণেই তাকে ভরকে দিয়ে তিহু বলে, এভাবেই যাব নাকি শাড়ি বদলাতে হবে না? প্রণব কয়েক মুহূর্তের জন্য থমকে থাকে, হয়তো বোঝার চেষ্টা করছিল তার বউয়ের শরীরে রক্ত বইছে নাকি নোনতা পানি। প্রণব টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। দরজা আটকানোর পূর্বে বলে, কাবাটে একটা প্যাকেট আছে, ওখান থেকে যেটা ইচ্ছা হয় সেটা পরে তৈরি হয়ে নাও।
তিহুর বিশাল এক বন্ধু মহল রয়েছে, যাদের প্রত্যেকে সন্ন্যাসী মনোভাবের। ভার্সিটির ক্লাসরুম, তাদের দেখা পাওয়া যায় খুব কম। ঝাঁকড়া পাতাযুক্ত বট গাছের নিচে কিংবা ক্যান্টিনে খুব সহজেই তাদের খুঁজে পাওয়া যায়। তাদের মধ্যে সবসময় বিস্তার আলোচনা চলে। আলোচনার বিষয় থাকে পাহাড় কিংবা সমুদ্র। তিহু ছিল এই গ্রুপের প্রাণকেন্দ্র, কিন্তু আশ্চর্যজনকভাবে তিহুর বিয়ের এতদিনও তার বন্ধু মহলের কেউ তার খোঁজ নেয়নি। বিষয়টা অবশ্যই চিন্তার, কিন্তু শ্বশুর বাড়ির ক্লাইম্যাক্স বুঝতে যে সেসব চিন্তার সুযোগ পায়নি তিহু। কিন্তু এই মুহূর্তে চৈতির কল্পে তিহু কিছুটা চমকিত। কল রিসিভ করতে চৈতি হৈ হৈ করে জানালো, বেবি, ট্যুর প্ল্যান করা হয়েছে, সীতাকুণ্ড যাচ্ছি। যাতায়াত নিয়ে নো চিন্তা, ওর সাবের ফ্যামিলি কার আর ড্রাইভার দুটোই দিচ্ছে। কার বড় আছে, সো একটু চাপাচাপি করে বসলেই চলবে। নো চিন্তা বেব, তুইও যাচ্ছিস। তোকে কিডন্যাপ করার দুর্দান্ত বুদ্ধি দিয়েছে তুহিন। ও হ্যাঁ, নীলব যাচ্ছে। ও এবার ওর বাড়িতে জানিয়েছে তুই নাকি হসপিটালে ভর্তি। তোর দেখাশোনার জন্য ও কিছুদিন তোর কাছে থাকবে। একত্রে এতগুলো কথা বলে দম নিল চৈতি। তিহু তখন ফোন লাউডে দিয়ে প্রণর বলা প্যাকেট হাতে উল্টে পাল্টে দেখছে। চৈতির বলা কথা তার কানে ঠিক ততটুকুই ঢুকেছে, বলা যাচ্ছে না। চৈতি পুনরায় বলল, তোর বুড়ো বরের হার্টের সমস্যা টমস্যা আসছে নাকি? তিহু কপাল কুঁচকায়, সন্দিহান গলায় বলে, কেন? তা দিয়ে তোর কি কাজ? না মানে তোকে কিডন্যাপ করলে যদি হার্ট অ্যাটাক হয়ে যায়? একটু খারাপ লাগছে আর কি। বেচারায় বিয়ে করেছে কয়েকদিন হলো মাত্র। আমার হার্ট যথেষ্ট মজবুত আছে শালিকা, অ্যাটাক হওয়ার সম্ভাবনা জিরো। তবে কেউ বউ কিডন্যাপের শোকে পুরোপুরি ডিফেন্স মুডে চলে যেতে পারি। প্রণর কথায় তিহু চমকে পিছনে তাকায়। প্রণ তখন ড্রেসিং টেবিলের আয়নায় তাকে টি শার্ট ঠিক করতে ব্যস্ত। মানুষটা নিনজা নাকি? কখন পেছনে এসে দাঁড়িয়েছে তিহু একদম উপলব্ধি করতে পারেনি। মোবাইল থেকে চৈতি হেসে জবাব দেয়, এটা কি হুমকি দুলাভাই? আমাদের তিহুর বুড়ো। তিহু চৈতিতে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, শীতল মাছ, অনেক মজা হয়েছে। আমার জোয়ান তাজা বরকে বুড়ো বলে ঠিক কতখানি মজা পাচ্ছিস? সেসব বাদ দিলাম, কাল ক্লাসে বসে কথা হবে, কেমন? রাখছি। তিহু খট করে কল কেটে দিল। তার মানিজ্জত বন্যার পানির সাথে গুলিয়ে দিল মেয়েটা। তিহু প্রণর দিকে নরম চোখে তাকায়। কিছু বলতে নিলে প্রণ বলে, কোনো ব্যাপার না, আমি বাইরে অপেক্ষা করছি। বেশি দেরি করলে পুকুরের পানি শুকিয়ে যাবে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। প্রণ চলে যেতেই তিহু মুখ বাঁকায়। শেয়ালের মতো চতুর লোকটা কেমনে কাট কাট জবাব দেয়। কথার ভাঁজে সূক্ষ্মভাবে তিহুকে অপমান করতেও ছাড়ে না। তিহু এসব কিছু নোট করে রাখবে। লোকটা যখন সত্যি বুড়িয়ে যাবে তখন শোধ নিবে। প্রণর দেয়া প্যাকেটে একটা শাড়ি, অন্যটা সালোয়ার কামিজ রয়েছে। হালকা গোলাপি রঙের কামিজ, সেটা বেশ সুন্দর। তিহু না চাইতো তার বরের পছন্দের অল্প তারিফ করলো। তিহু কামিজটাই পরলো, সাথে সুন্দর করে অল্প করে সাজলো। তার রূপের আগুনে গোয়েন্দা সাহেবকে না পড়ালে ঠিক শান্তি পাচ্ছে না সে। লোকটা যখন হা হয়ে তাকিয়ে থাকবে, তিহু তখন পৈশাচিক আনন্দে তাকে সাইড কেটে হেঁটে যাবে। আহা, একেই বুঝি আত্মতৃপ্তি বলে। পাবেলকে রুম থেকে বের করে দিয়েছে তিশা। আপাতত সে বসার ঘরের সোফায় টান টান হয়ে শুয়ে আছে। তিহু বসার ঘরে যেতে দেখল সেখানে বিশাল এক সমাবেশ। তিহু এগিয়ে গিয়ে প্রিমার পাশে দাঁড়ায়। সে কাছ থেকে নিশ্চিত হয় না এটা সত্যি প্রিমা নাকি কি হয়েছে এখানে। ছোট ভাইয়া অঘটন ঘটিয়ে ফেলেছে। ছোট ভাবিকে সে আবারও দিশা বলে ডেকে ফেলেছে। তিহু অবাক কণ্ঠে বলে, সেটা এত গুরুতর কিভাবে হতে পারে? কারণ ভাইয়ের এক্সের নাম দিশা, যার সাথে ভাইয়ের পুরো 6 মাসের দীর্ঘ সম্পর্ক ছিল। তিহু মুখ চোখা করে মাথা নাড়ল। তাহলে তো এটা ফাঁসির পর্যায়ে ক্রাইম। ছোট ভাইয়া এখনো জীবন নিয়ে সোফায় শুয়ে আছে, এটাই অনেক। প্রণর গভীর গলা শোনা গেল। তিশার কাছে গিয়ে মাপ চেয়ে, দরকার হলে 5 জড়িয়ে ধরে বসে থাকবি, তাতেও না হলে খাওয়া বন্ধ করে দিবি। প্রণর কথায় সবাই মিটিমিটি হাসলো। পাবেল সলসল চোখে তাকালো। ভাইয়া, তুমি কিভাবে কথা বলতে পারো? তোমার কারণে আমাকে আগুনে ঝাঁপ দিতে হয়েছে। তিশা থুক্কু, দিশা থুক্কু। তিশা যদি তোমার বন্ধুর বোন না হতো আমি কিছুতে এই বিয়ে করতাম না। প্রণ এ কথার জবাবে পাবেলকে শান্ত চিত্তে বলল,
আর কিছু বলার থাকলে বল। তিশা বাইরে দাঁড়িয়ে আছে, ওর জানা উচিত তোর মনে কি চলছে। পাভেলের মুখখানায় আধার নেমে এলো। সে অসহায় চোখে তিহুর পানে চাইল। তিহুর মায়া হলো খুব। সে সান্ত্বনার বাণী ছুড়ল, ছোট ভাইয়া চিন্তা করো না এত, আমরা মেয়েরা অতটা জটিল না, একটু বুঝিয়ে বলবে, তিশাকে দেখবে, ও ঠিক বুঝবে। তবে তোমার একই ভুল বারবার করা উচিত না। বউকে নিজের প্রাক্তনের নামে ডাকা তার মধ্যে অন্যতম, এটা অনুচিত। সবাই আমাকে কেন দোষ দিচ্ছে? আমি একাই কি ভুল করেছি? এই যে সে তার স্বামীর ন্যায় সম্মানিত পুরুষকে রুম থেকে বের করে দিল, এটা অন্যায় না? অবশ্যই অন্যায়। এর জন্য এরপর থেকে একে অন্যকে রুম থেকে বের করতে হলে তাকে নিজের রুম থেকে বেরিয়ে যেতে হবে। দুজন মিলে বটতলায় গিয়ে দুঃখবিলাস করব, কিংবা সদরঘাট, ওটা দুঃখবিলাসের জন্য উপযুক্ত। পাভেল হতাশ হয়, এ পরিবারে কেউ তার আপন না, তার দুঃখটাকে কেউ সিরিয়াসভাবে দেখছে না। গল্পটা অনেক সুন্দর, যদি ভালো লাগে কমেন্ট করবেন। নেক্সট পার্ট আগামীকাল দেওয়া হবে। ধন্যবাদ সকলকে। আসসালাম।